আচ্ছা, সবাই পড়াটা বের করছো তো নাকি বলো? সবাই মনোযোগ দিয়ে শুনবা, কেউ কোনো কথা বলবো না। আর পড়াগুলোর তথ্যগুলো তোমরা একটু যে একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? এখানে যে ক্যামেরা রাখছি ওইদিকে কেউ মনোযোগ দিবা না, কেউ ফোকাস করবে না। ওটা এমনিতেই যা মানুষ শুনতে পাচ্ছে শুনুক, আসলে আমার লাইভ করার উদ্দেশ্য ওটা নয়। এমনিতেই ফেসবুকে দিলে এটা মানে ভালো হয় নাকি, আইডি শক্তিশালী হয় শুনছিলাম, তো এই জন্য আর কি এটা দেওয়া আর কি। তাছাড়া আসলে আমি রেলি ওগুলো কিছু বুঝি না, কী দিয়ে যে কী হয় এগুলো তেমনটা বুঝি না। তো যাও, সবাই মনোযোগ সহকারে দেখো। তোমরা তোমাদের প্রীতিলতার গল্পটা পড়াইছি গত ক্লাসে নাকি? মাথা ঠান্ডা করে দেখবা, প্রীতিলতার গল্প আমি পড়াইছি এবং সেখান থেকে প্রশ্নগুলো আলোচনা করছি। তো গল্পটা পড়ার পরে প্রশ্নগুলো আলোচনা করার মধ্যে একটা মজা আছে, তোমরা দেখলে যে খুব ভালো ইজিলি জিনিসগুলো বোঝা যায়। তো আজকে আমি তোমাদের এই মেহেরজানের গল্পটা পড়াবো। এই পড়াটাও খুবই ইম্পর্ট্যান্ট, টপ ইম্পর্ট্যান্ট একটা পড়া। যারা এবার এক্সটার্নে আছে এদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এদের যদি কোনো ক্রমে মিস খায় তাহলে আশা করা যায় যে হয়তো তোমাদের এই মেহেরজানের গল্পটা পরীক্ষায় তোমাদের হয়তো আসতে পারে। আমার কথা কি বুঝতে কি সবাই? তো যাই হোক, আমরা আজকে মেহেরজানের গল্পটা বিস্তারিত আলোচনা করব। যদিও তোমাদের একটু একটু ধারণা আছে, কোচিংয়ে আমি আলোচনা করছি, তবে ওই ধারণাটা পর্যাপ্ত নয়, ওটা একদম বিস্তারিত আলোচনা করতে পারিনি। আজকে একদম বিস্তারিত আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। মেহেরজান একটা মহিলার নাম। তো এই মেহেরজানের জীবনীর মাধ্যমে নদী ভাঙন, এই যে আমাদের যে নদী আছে, নদীগুলো প্রতি বছর ভাঙে, নদী ভাঙন হয়, এটা তো তোমরা জানো, ঠিক আছে? তো এই নদী ভাঙনের উপর এই প্যাসেজটা মূলত, এটাই মেহেরজানের জীবনী দিয়ে বুঝে দিছে। প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা অর্থ এবং প্রত্যেকটা ওয়ার্ডের ফাঁকে যে কথাগুলো আছে আমি তোমাদের বলবো, সেগুলো সবগুলো কানে রাখবা। ইংরেজি মনে রাখার দরকার নেই, জাস্ট খালি যেগুলো বাংলা অর্থ, তোমরা বাংলা কাহিনীটা যেভাবে মনে রাখতে হয় তোমরা শুধু সেভাবে এগুলো মনে রাখবা। আমার কথা কি বুঝতে পারছো কি সবাই? আচ্ছা যাক, তো আমি তোমাদের বলি, সবাই মনোযোগ সহকারে দেখো। প্রথম লাইনেই বলা হচ্ছে যে দ্য মেহেরজান। মেহেরজান মানে একটা মহিলার নাম। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তার আগে তো পড়তে হবে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। প্যাসেজটার পড়ার নাম তো আগে বলতে হবে। এই পড়াটার নাম হচ্ছে দ্য গ্রিড। এই যে তোমরা যে গ্রিড শব্দটা দেখতে পাচ্ছ বাবা, এই গ্রিড শব্দের অর্থ হচ্ছে লোভ। গ্রিড মানে কি বললাম? এই যে লোভ বলতে আমরা বলে, অনেকেই বলেন টাকা পয়সার লোভ, ধন সম্পদের লোভ, ঠিক আছে বিষয়টা? এই যে লোভ যে কথাগুলো বোঝায়, এই লোভ বলতে তোমার হচ্ছে কি, মানে গ্রিড মানে হচ্ছে লোভ। ইংলিশে বলা হয় তোমার হচ্ছে কি, মানে লোভ, এগুলোকে বলা হয়। আর এরপরে যে তোমরা দেখতেছো মাইটি, মাইটি আছে না, দেখো তো বাবা সবাই, মাইটি শব্দের অর্থ শক্তিশালী। আচ্ছা বলো তো পাওয়ারফুল মানে কি? তো এই পাওয়ারফুলের মধ্যে আর একটা শব্দ হচ্ছে সেটা মাইটি। তোমাদের এমসিকিউয়ে কিন্তু এই মাইটি শব্দটার মিনিং চাইতে পারে, সেখানে তোমাদেরকে এই পাওয়ারফুল শব্দটা তোমাদেরকে দিতে হবে। আর রিভার মানে কি বলো দেখি? তাহলে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, এই লাইনটার অর্থ দাঁড়াবে শক্তিশালী নদীগুলোর লোভ। আমরা তো জানি লোভ হয় মানুষের, টাকা পয়সার লোভ হয়, এটার লোভ হয়, ওটার লোভ হয়। তো নদীর কিভাবে লোভ হতে পারে? নদী কি, নদীর লোভ কিভাবে হয়? নদীটা একটা বস্তু, ওর লোভী আর অলোভী কি, এটা তো মাথায় ঢুকতেছে না। পুরো গল্পটা পড়ার পরে তোমরা বুঝতে পারবে আসলে নদীর লোভ কিভাবে হয়। তো দেখো, প্রথম লাইনে তোমাদের এখানে বলা হচ্ছে মেহেরজান মানে মেহেরজান একজন মহিলার নাম। লিভস মানে বসবাস করে বা থাকে। ইন এ স্লাম, স্লাম শব্দের অর্থ হচ্ছে বস্তি। স্লাম মানে কি বললাম? একটা বস্তিতে থাকে। অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন, এই সিরাজগঞ্জ শহর রক্ষা। ইমব্যাঙ্কমেন্ট শব্দের অর্থ হচ্ছে বেড়িবাঁধ বা বাঁধ। সিরাজগঞ্জ শহর রক্ষা বেড়িবাঁধের উপরে একটা বস্তিতে মেহেরজান থাকে। এখন প্রশ্ন হচ্ছে, মানে সে মেহেরজান থাকে একটা বস্তিতে, বুঝলাম, সিরাজগঞ্জ শহরও বুঝলাম, কিন্তু ইমব্যাঙ্কমেন্ট মানে যে বেড়িবাঁধ, এটা একটু কম বুঝলাম। এই যে আমাদের ফুলবাড়ি যে গ্রামটা আছে, তোমরা হয়তো দেখছো কাটাখালী ব্রিজের ওই পাশ থেকে শুরু করে এই চতুর্দিকে একটা বাঁধ দেওয়া আছে। এই বাঁধগুলো দেওয়া হয়, আবার ফিরে যে হাতিয়ে দেওয়া যাওয়ার সময়ও এই যে কাটাখালী ব্রিজ স্মৃতিসৌধের পিছন দিয়ে একটা বাঁধের মতো চলে যায়নি, ওগুলো হচ্ছে বাঁধ। এগুলোকে বেড়িবাঁধ বলা হয়। যেখানে নদী থাকে, এই নদীগুলোর উপর দিয়ে এই বাঁধগুলো নির্মাণ করা হয়, যাতে করে নদী যখন বন্যা আসবে তখন পানি যখন এই ভেতরে যেন ঢুকতে না পারে, এই জন্য এই বাঁধগুলো দেওয়া হয়।
তো সরকার যখন এই বাঁধগুলো দেয়, ওগুলোতে আগে জমি ছিল, তখন সরকার মনে করো ওই জমির মালিকের থেকে এই জমিগুলো অ্যাকোয়ার করে নেয়, মানে একবার কিনে নেয়, নিয়ে এই বাঁধগুলো নির্মাণ করে। তো সরকারি জমিগুলো খাস হয়ে যায়। তোমরা আমি বলি, এই যে সিরাজগঞ্জ যে শহরটা আছে, এই সিরাজগঞ্জ শহরটা যমুনা নদীর উপরে অবস্থিত। তো এই যমুনা নদীর পানি যেন এই সিরাজগঞ্জ শহরের ভিতরে না ঢুকতে পারে, এই জন্য সিরাজগঞ্জ শহরের চতুর্পাশ দিয়ে এরকম একটা বাঁধ নির্মাণ করা আছে। তো এই বাঁধ তো সরকারি জায়গা, তো যাদের টাকা পয়সা নাই, অসহায় গরিব দুস্থ যারা মানুষ, তারা দেখবো যে বাঁধের উপরে যা তোমার হচ্ছে কি ঘরবাড়ি বা সইটই ছাপড়া টাপড়া এগুলো তুলে থাকে। কথা কি বুঝতে পারছো কি? তো এই মেহেরজানও হচ্ছে এরকম, যে এই মেহেরজানেরও কোনো টাকা পয়সা ঘর বাড়ি ধর সঙ্গে কিছুই নাই, এও মনে করা হচ্ছে কি এই শহর রক্ষা বেড়িবাঁধের উপরে যা কি বলো থাকে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এই বেড়িবাঁধের উপরে কেন থাকে, তার কি হয়েছিল, কি সমাচার, সমস্ত কিছু জানার তোমাদের নিশ্চয়ই আগ্রহ হচ্ছে। পরের লাইনে লক্ষ্য করে দেখো সবাই, দ্য হুইশ ফিয়ারিং উইন্ড। হুইশ ফিয়ারিং শব্দের অর্থ হচ্ছে শোষণ, আর উইন্ড মানে হচ্ছে বাতাস। তাহলে দ্য হুইশ ফিয়ারিং উইন্ড শব্দের অর্থ দাঁড়াবে শোষ বাতাস। তোমরা যখন কোনো একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকবে, তখন ওখানে দেখবে যে একগুলো বাতাস খালি শোষ করে, মানে হিজিবিজি সাউন্ড করে তোমার মনে করো চলে আসবে, কানে কবলে এসে লাগে না, এগুলোকে শোষ বাতাস বলা হয়। এরপরে দেখো, ফ্রম দ্য রিভার যমুনা। এই যমুনা নদী থেকে আসা শোষ করা বাতাস। বাতাসটা কই থেকে আসতেছে বলো? যমুনা নদীর পাড়ের উপর দিয়ে তো বাঁধ দেওয়া আছে, মেহেরজান ওখানেই থাকে। তো এই যমুনা নদী থেকে আসা শোষ করা বাতাস মেক্স মানে করে তুলছে, দ্য ফায়ার মানে আগুনকে করে তুলছে, আনস্টেডি মানে অস্থির। এই আগুনকে অস্থির করে তুলছে। প্রশ্ন হচ্ছে কোন আগুনকে অস্থির করে তুলছে? মেহেরজান তো এই বস্তির উপরে থাকে, ওর ছোট্ট একটা পলিথিনের ছাউনি দেওয়ার মতো একটা ঘর, এই ঘরের সামনে বসে ও মনে করো দিনের একমাত্র খাবার রান্না করার জন্য চেষ্টা করতেছে। তো যখনই তোমার মনে করো এই নদী থেকে বাতাস এসে আগুনে আসে, তখন আগুন মনে করো শুধু দাউ দাউ করে ওঠে, আগুন অস্থির হয়ে যায়। কোনো একটা জায়গায় তোমরা যদি অনেক বড় একটা জায়গায় যদি তোমরা আগুন ধরায় দাও, আগুন যদি ধরায় দেই, বাতাস যদি সেই আগুনে দেওয়া যায়, আগুন কি কমবে না আরও বাড়বে রে বলো? আরও দাউ দাউ করে সে আগুন জ্বলে ওঠে। তো এই কথাই বলা হচ্ছে যে এই যমুনা নদী থেকে আসা শোষ করা বাতাস এই আগুনকে অস্থির করে তুলছে। তাহলে আগুনকে কি অস্থির করে তুলছে বলো দেখি? কেমন বাতাস? বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু আসবে। পরের লাইনে লক্ষ্য করে দেখো, দ্য ডান্সিং ফ্লেম। ডান্স মানে হচ্ছে নাচ করা, তাহলে দ্য ডান্সিং মানে নাচ করার মতো বা নৃত্যরত, ফ্লেম মানে হচ্ছে অগ্নিশিখা। অগ্নি মানেই তো আগুন, এই নাচ করার মতো অগ্নিশিখা বা নিত্যরত আগুন। একটা জায়গায় আগুন লাগায় দিছো, সেইখানে বাতাস এসে লাগতেছে, তাহলে আগুন কি আর স্থির থাকবে? কখন একবার ডানে যাচ্ছে, একবার বামে যাচ্ছে, একবার উপরের দিকে উঠেছে, একবার নিচের দিকে নামিচ্ছে, মনে হয় আগুন মনে হয় নাচতেছে। কোনো একটা দৃশ্যমান আগুনের দিকে তোমরা দেখিও, আগুন মনে হয় নাচতেছে, মনে হয় নৃত্য করতেছে। এই জন্য এই আগুনের মুভমেন্টটাকে এখানে নৃত্যের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্য ডান্সিং ফ্লেম, এই তোমার মনে করো হচ্ছে কি, তোমার হচ্ছে কি মানে নৃত্য করা আগুন, হ্যাঁ, রিমাইন্ডস মানে মনে করিয়ে দেয় বা স্মরণ করিয়ে দিচ্ছে, মেহেরজান মানে মেহেরজানকে স্মরণ করিয়ে দিচ্ছে, দ্য টার্মোইল। টার্মোইল শব্দের অর্থ হচ্ছে দুঃখ দুর্দশা। ইন হার লাইফ মানে তার জীবনের। ওই তো আগুন অস্থির হয়ে উঠতেছে, মেহেরজান সাইডে বসে ওই আগুনের দিকে এরকম করে তাকে থেকে দেখতেছে। এই আগুনের দিকে দেখেই মেহেরজানের ওর যে জীবনের যে দুঃখ দুর্দশাগুলো গেছে, এই দুঃখ দুর্দশাগুলোর কথা মনে পড়ছে। তোমাদেরও নিশ্চয় জানার আগ্রহ হচ্ছে, স্যার মেহেরজানের জীবনে কি ঘটনা ঘটছে, আসলে কি দুঃখ দুর্দশা হচ্ছে। এখন তোমাদেরকে সেগুলো তোমার মনে করো হচ্ছে কি এখানে আলোচনা করবে। তোমরা এরপরে দেখো সবাই, মানে পরের লাইনে বলা হচ্ছে যে নট লং এগো, খুব বেশি দিন আগের কথা নয়, এই অল্প কিছুদিন আগে। এটা হতে পারে 2-4 মাস আগে, হতে পারে 1-2 বছর আগে, হতে পারে 3-4 বছর আগে, কিন্তু খুব বেশি দিন আগে না। আমি যদি বলি 1971 সাল,
এটা তো অনেক দিন আগের কথা বলা হচ্ছে। যদি বলি 2020 সাল, এটা খুব বেশি দিন আগের কথা নয়। এই জন্যই বলতেছে নট মানে না, লং মানে দীর্ঘ, আর এগো মানে আগে। দীর্ঘ আগে নয়, অর্থাৎ খুব বেশি দিন আগের কথা নয়। মেহেরজান হ্যাড, এই মেহেরজানের ছিল এভরিথিং, মেহেরজানের সব কিছুই ছিল। এখন সে কোথায় আছে বলো দেখি? বস্তিতে আছে। কে রে, বস্তিতে কি সাধারণ মানুষ থাকে? যারা একদম নিঃস্ব সম্বলহীন মানুষ, তারাই তো বস্তিতে গিয়ে থাকে। এখানে বলেছে মেহেরজানের একদা খুব বেশি দিন আগের কথা না, অল্প কিছুদিন আগে, অল্প কিছুদিন আগেও মেহেরজানের সব কিছুই ছিল। কথা কি বুঝতে পারছো কি? সব কিছুই মেহেরজানের ছিল। কি কি ছিল তোমরা দেখো। এ ফ্যামিলি, একটা পরিবার ছিল। কে রে, একজনে কি পরিবার হয়? দুইজনেও পরিবার হয় না। পরিবার হতে গেলে মিনিমাম 3 জন লাগে, 4 জন হলে এটাকে আদর্শ পরিবার বলা হয়। তোমরা সমাজ বিজ্ঞানে নিশ্চয়ই পড়ছো এগুলো। তো তার মানে বোঝা গেল মেহেরজানের পরিবার ছিল, তার মানে তার স্বামী ছিল, সন্তান ছিল, এগুলো ছিল। এরপরে তোমরা দেখো সবাই, অ্যারাবল ল্যান্ড। অ্যারাবল শব্দের অর্থ হচ্ছে চাষ করার যোগ্য, আর ল্যান্ড মানে হচ্ছে ভূমি বা জমি। তার চাষ করার মতো জমি ছিল। এমন কোনো জমি ছিল না যেগুলো চাষ করা যায় না। এমন কিছু জমি জমা ছিল যেগুলো তো আবাদপাতি করা যায়। চাষ করা তো তোমরা অনেকেই বুঝবে না, আবাদ করা বোঝো? আর এইরকম আবাদ করার মতো কি ছিল বলো? জমিও ছিল। অ্যান্ড এবং ক্যাটেল, ক্যাটেল শব্দের অর্থ হচ্ছে গবাদি পশু, এবং গবাদি পশুও ছিল। চিন্তা করা যায়, এখানে 3টা জিনিসের কথা বলছে। 1 নাম্বার জিনিস তার চাষ করার মতো কি ছিল বলো? না, 1 নাম্বার পয়েন্ট তার পরিবার ছিল। একজন মানুষের যদি একটা ফ্যামিলি থাকে, স্বামী সন্তান যদি থাকে, পরিবার হচ্ছে মানুষের সবচেয়ে মানে নিরাপদ স্থান। তার পরিবার ছিল, নো টেনশন। 2 নাম্বার, চাষ করার মতো জমিও ছিল। পরিবার থাকলে হবে না, যদি চাষ করার মতো জমি না থাকে না খেয়ে থাকতে হবে। তো জমিতে চাষ করে সে খেতেও পারতো, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। আবার ক্যাটেল, ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু, তার গবাদি পশুও ছিল। তাহলে একটা হ্যাপি ফ্যামিলি হতে আর কি লাগে? এই তো যথেষ্ট। গরু বাছুর আছে, চাষ করার মতো জমি আছে, পরিবার আছে, সবই আছে, ব্যাস আর কি চাই? সব কিছুই একদা মেহেরজানের ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, স্যার এখন কি হলো? এখন কোথায় আছে বলো? বস্তিতে। প্রশ্ন আসতেই পারে যে এখন কি হলো স্যার? সব করার মানে সব কিছুই তো ছিল। কথা কি বুঝতে পারছো কি? পরের লাইনে লক্ষ্য করে দেখো তার এই জমি জমাগুলোর কি হইল। দ্য ইরোজন, ইরোজন শব্দের অর্থ হচ্ছে ক্ষয় বা ভাঙন। অব দ্য যমুনা, এই যমুনা নদীর ভাঙন। কোন নদীর ভাঙন বলো? বন্যার সময়, বর্ষার সময় নদী ভাঙন হয়, এটা তো তোমরা নিশ্চয়ই জানো, দেখছো। বাস্তবে প্র্যাকটিক্যালি না দেখলেও হয়তো টিভিতে দেখছো, যে কোনো ক্রমে হয়তো তোমরা জানো। এই যমুনা নদীর ভাঙনটা গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, বলো গ্রাজুয়ালি মানে কি বললাম? ধীরে ধীরে, ধীরে ধীরে মানে আস্তে আস্তে, একবারে নয়। তোমরা আমাকে বলো দেখি, মানে স্লোলি মানে কি? স্লোলি মানে কি বলো? ধীরে ধীরে। এই স্লোলি মানে যা, আবার এই গ্রাজুয়ালি মানেও তাই। কথা কি বুঝতে পারছো কি? তাহলে দেখো সবাই, এই যমুনা নদীর ভাঙন গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, কনজিউমড মানে খেয়ে ফেলেছে। কনজিউম মানে কি? মুছে খেয়ে ফেলেছে, শোষণ করে নিয়েছে। অল মানে সব, হার মানে তার, ল্যান্ড মানে জমি জমা, প্রপার্টি মানে সম্পত্তি। তার জমি জমা সম্পত্তি সব কিছু এই যমুনা নদীর ভাঙন আস্তে 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 খেয়ে ফেলেছে। এবার কি বুঝছো ওই আসলে বস্তিতে কেন আছে? আচ্ছা, একটু পরে আরো বিস্তারিত বুঝতে পারবে। যমুনা নদীর যে ভাঙনটা আছে, এই যমুনা নদীর ভাঙন তার সমস্ত জমি জমা সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি, ল্যান্ড মানেই হচ্ছে জমি, আর প্রপার্টি মানে সম্পত্তি। প্রপার্টি অন্যান্য হতে পারে, একটা বিল্ডিং থাকলে সেটাও প্রপার্টি, কিন্তু এখানে অন্য প্রপার্টির কথা বলেনি, এখানে বলেছে ল্যান্ড প্রপার্টি। একটু আগেই বললো না তার চাষ করার মতো জমি আছে? এই যে চাষ করার মতো জমি, বাড়ির ভিটা যা আছে, ল্যান্ড প্রপার্টি, অর্থাৎ জমি জমা যা ছিল, এই সমস্ত কিছু মনে করো যমুনা নদীর ভাঙন কি করছে বলো? হ্রাস করে ফেলেছে বা খেয়ে ফেলেছে। আর কিছু বলতে হবে এখানে? আচ্ছা আচ্ছা, এখন এরপরে তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো,
পরের লাইনে বলছে যে ইট মানে এটা, এটা মানে এই যমুনা নদীর ভাঙনটা কোনটা বলো দেখি? যমুনা নদীর ভাঙনটা ফাইনালি মানে পরিশেষে ক্লেইমড মানে মুছে খেয়ে ফেলে গেল, মুছে খেয়ে ফেললো। ক্লেইম শব্দের অর্থ ধুয়ে খেয়ে ফেলা, একদম মুছে নিয়ে যাওয়া। এই মুছে খেয়ে ফেলেছে। হার মানে তার, ওয়ানলি মানে একমাত্র, শেল্টার মানে আশ্রয়, আশ্রয় মানে থাকার জায়গা, তার একমাত্র থাকার জায়গাটাও মুছে খেয়ে ফেলেছে। ডিউরিং মানে সময়ে, দ্য লাস্ট মানে হচ্ছে গত, আর মনসুন শব্দের অর্থ হচ্ছে বর্ষাকাল। মনসুন মানে কি বললাম? বর্ষাকাল। তার এই গত বর্ষাকালে তার একমাত্র তোমার হচ্ছে কি বলবো, মানে তার যে মানে শেল্টারটুকু ছিল, অর্থাৎ এই তোমার হচ্ছে কি থাকার জায়গাটুকু, এটুকু কি করছে বলো দেখি? খেয়ে ফেলেছে। এখন কথা বলি মানে মন দিয়ে শোনো। একটু আগেই তো তোমাদেরকে বললো তার জমি জমা সম্পত্তি সমস্ত প্রপার্টি মনে করো হচ্ছে কি যমুনা নদীর ভাঙন কি করছে বলো? খেয়ে ফেলেছে। তো যখন নদী এলাকায় যারা থাকে, ধরো এই বছর না ভাঙে গেল, বাড়ি সরায় ফের আরেক জায়গায় নিয়ে গেল, ওটাও ভাঙে গেল, বাড়ি সরায় ফির আরেক জায়গায় নিয়ে যায়, ওটাও ভাঙে যায়, বাড়ি সরায় ফির আরেকটা জায়গায় কী করে বল। এরকম করতে 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 একেবারে একবারে কণ্ঠসা হয়েছিল। একটা ঘর ছিল শুধুমাত্র, ওয়ানলি মানে কি বলো দেখি? একমাত্র। আর শেল্টার মানে আশ্রয় বা থাকার জায়গা। একটা ঘর ছিল মাত্র। এই ঘরটাও এই গত যে বর্ষাকাল হয়েছে, বর্ষাকালে তো নদী ভরে ওঠে, নদী ভাঙন হয়। গত বর্ষাকালে তার এই একমাত্র শেল্টারটুকু এই যমুনা নদীর ভাঙনটা একদম ক্লিন করে নিয়ে গেছে, মানে মুছে খেয়ে ফেলেছে। আর কিছু বলতে হবে এখানে? পরের লাইনটা খুবই ইন্টারেস্টিং, দেখো, খুবই হৃদয় বিদারক হবে। ইট টুক দ্য রিভার, এই নদীটার লেগেছিল, কোন নদীর কথা বলা হচ্ছে? এই নদীটার লেগেছিল ওয়ানলি এ ডে, মাত্র একদিন সময় লেগেছিল। টু ডিভোর মানে হজম করে ফেলা, খেয়ে ফেলতে মাত্র একদিন সময় লেগেছিল। মেহেরস মানে এই মেহেরজানের, হাউস মানে বাড়িটি, ট্রিস মানে গাছপালা, ভেজিটেবল গার্ডেনিং মানে শাকসবজির বাগান, অ্যান্ড এবং বাম্বু, দা বাম্বু বাস মানে বাঁশ বাগান মানে বাঁশের ঝাড় মানে আরা। এখানে বলেছে যে মেহেরজানের যে ঘর বাড়ি আছে এবং গাছপালা আছে এবং শাকসবজির বাগান যে ছিল, এবং শুধু শাকসবজির বাগানই না, এবং বাঁশ বাগান যা কিছু ছিল, এই সব কিছু খেয়ে ফেলতে এই নদীটার মাত্র একদিন সময় লাগছে। মানে একদিনের মধ্যে এই যমুনা নদীর ভাঙন আর সব কিছু, গাছপালা থেকে শুরু করে শাকসবজির বাগান, বাঁশ বাগান, তারপরে তার ঘর বাড়ি সব কিছু মনে করে একদিনের মধ্যে সব সাফ করছে। সকালবেলায় যায় দেখলাম যে মেহেরজানের ঘরটাও আছে, চাষ করা মানে এই যে শাকসবজির বাগান আড়াটা সব কিছুই ছিল। পরের দিনে যায় দেখে আর কিছুই না, মানে দড়ি হয়ে গেছে, নদী হয়ে গেছে, সব কিছু ভেঙে চুরে এই নদীর মধ্যে চলে গেছে। কি একটা হৃদয় বিদারক অবস্থা, একবার ভাবো কেমন লাগবে বলো। কথা কি বুঝতে পারছো কি তোমরা সবাই? তো যা হোক, এ কথাই বলতেছে যে হচ্ছে এই নদীটার সময় লেগেছিল মাত্র একদিন, মাত্র একদিন সময়ের মধ্যে এই মেহেরজানের নদী নালা, মেহেরজানের গাছপালা, বাঁশ বাগান, শাকসবজির বাগান এবং তোমার মনে করো হচ্ছে কি মানে ভেজিটেবল গার্ডেন এবং তার বাড়িটি খেয়ে ফেলতে সময় লাগছে কয়েকদিন মাত্র বলো? একদিন। এটা কত মৌসুমের কথা বলো দেখি? গত বর্ষা মৌসুমের কথা। আমার কথাগুলো কি বুঝতেছো কি সবাই? আর কিছু বলতে হবে এখানে? পরের লাইনে লক্ষ্য করে দেখো, বলা হচ্ছে যে সি মানে তার, মানে মেহেরজানের, হ্যাড মানে ছিল, এ মানে একটি, হ্যাপি মানে সুখী, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, আর ওয়ান্স মানে একদা। একদা বলতে কি বর্তমানকে বোঝায়? এটা অতীতের কাহিনী বলা হচ্ছে, অনেকদিন আগে। ওয়ান্স মানে একদা মেহেরজান হ্যাড এ হ্যাপি ফ্যামিলি, মেহেরজানের একটা সুখী পরিবার ছিল, তার পরিবার ছিল, চাষ করার জমিও ছিল,
শাকসবজির বাগান ছিল, গবাদি পশুও ছিল। আমরা তো এটা আগেই জানছি যে তার পরিবার অফকোর্স একটা হ্যাপি ফ্যামিলি ছিল, একটা সুখী পরিবার ছিল। মাথায় কি ঢুকছে কি তোমাদের? তো এ কথাই বলতেছে যে হচ্ছে কি একদা মেহেরজানের একটা সুখী পরিবার ছিল। পরের লাইনে দেখো, মানে ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে, এক বছরে নয়। বলো তো ইয়ার্স শব্দটা কি এক বছর না বহু বছর? এখানে এখানে কি একটা বছরের কথা বলা হচ্ছে? এখানে অনেকগুলো বছরের কথা বলা হচ্ছে। ওভার দ্য ইয়ার্স, এই বছরের পর বছর জুড়ে সে মানে মেহেরজান লস্ট মানে হারিয়েছে, হার হাজব্যান্ড, তার স্বামীকে হারিয়েছে, অ্যান্ড হার ফ্যামিলি, এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে হারিয়েছে, টু ডিজিজ মানে রোগ ব্যাধির কবলে। ডিজিজ মানে কি বললাম? রোগ ব্যাধির কবলে হারিয়েছে। ওর স্বামী আর হচ্ছে ওর যে পরিবারের অন্যান্য সদস্যরা, তারা আবার নদীতে পড়ে মারা যায়নি, তারা রোগ ব্যাধির কবলে কি হয়েছে বলো? মারা গেছে। আমার কথা কি বুঝতে পারছো কি? তো যাও, বছরের পর বছর ধরে তোমার হচ্ছে কি মানে সে তার পরিবার এবং তার স্বামীকে রোগ ব্যাধির কবলে কি করছে বলো? হারিয়েছে। দ্যাট মানে যেটা, ক্রুয়েল মানে নিষ্ঠুর, হাঙ্গার মানে হচ্ছে ক্ষুধা, অ্যান্ড পভার্টি মানে দারিদ্রতা, ব্রট টু দ্য ফ্যামিলি মানে পরিবারে নেমে আসে। তার যে পরিবার ছিল, আস্তে 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 তার তো সব কিছু একসময় ছিল, ও সব কিছু একবারে হারায়নি। যখনই নদী ভাঙা শুরু করলো, তখনই পরিবারে অভাব অনটন নেমে আসা শুরু হলো। এই অভাব অনটনকেই বলা হয় পভার্টি মানে দারিদ্রতা। দারিদ্রতা মানে হচ্ছে অভাব অনটন। আর যখনই তোমার পরিবারে অভাব অনটন দারিদ্রতা নেমে আসবে, তখনই তো নিষ্ঠুর ক্ষুধা নেমে আসবে। আগে 3 বেলা খাচ্ছিল, 3 বেলার জায়গায় এখন 2 বেলা খায়। তো এই কথাই বলতেছে যে হচ্ছে কি এই তার পরিবারে যখন চরম ক্ষুধা এবং দারিদ্রতা যখন তার পরিবারে নেমে আসে, তাহলে চরম ক্ষুধা দারিদ্রতা নেমে আসলে তো বিভিন্ন রোগ ব্যাধি মানুষের হবে পরিবারের। এই রোগ ব্যাধির কবলে, এখানে আমি পয়েন্ট বাই পয়েন্ট বলতেছি, মন দিয়ে শোনো। 1 নম্বর পয়েন্ট এখানে বলতেছে যে হচ্ছে কি প্রথমে নদী ভাঙন হয়েছে। যখনই নদী ভাঙন হইল, তখনই তার জমি জমা কমতে শুরু করলো। এর ফলে কি হলো? পরিবারে অভাব নেমে আসলো। এখন পরিবারে অভাব নেমে আসার ফলে কি হলো? খাবারপত্র কমে গেল। খাবারপত্র কমে যাওয়ার ফলে কি হইল? এই পরিবারের সদস্যদের বিভিন্ন অসুখ বিসুখ হওয়া শুরু হইল। আর অসুখ বিসুখ হওয়ার ফলে কী হলো? পরিবারের সদস্যরা মারা গেল, তার স্বামীও মারা গেছে, তার অন্যান্য সদস্যরাও কী হয়েছে বলো? মারা গেছে। আমার কথা কি বুঝতে পারছো কি? যে যখন এই চরম ক্ষুধা এবং দারিদ্রতা যখন তার পরিবারে নেমে আসে, তখন মনে করো হচ্ছে কি এই তোমার হচ্ছে কি তার পরিবার এবং তার সদস্যদেরকে সে রোগ ব্যাধির কবলে হারাইছে। আর কিছু বলতে হবে এখানে? তার পরিবাররা কীভাবে মারা গেল বলো দেখি? রোগ ব্যাধির কবলে মারা গেছে। এরপর লাইনটা মানে খুবই ইন্টারেস্টিং, এখান থেকে একটা এমসিকিউ আসবে। দেখো সবাই, নাও মানে কি বলো দেখি তোমরা? এখন নাও মানে এখন, সি মানে সে, বলো সে মানে কে? সে মানে কে? মেহেরজান। ইজ মানে হয় দ্য ওয়ানলি মানে একমাত্র, ওয়ান লেফট টু লিভ মানে বেঁচে আছে। এখন একমাত্র সেই বেঁচে থাকার বাকি আছে। পরিবারের সমস্ত সদস্য কি হয়েছে বলো? এখন বর্তমানে সে তার স্বামীর সাথে আছে, তার রিলেটিভের সাথে আছে? কখনো নেই। কার সাথে আছে বলো? এখান থেকে একটা এমসিকিউ আসবে, অনেক জায়গায় এমসিকিউটা আসে। এখন একমাত্র সে একাই বেঁচে আছে, উইথ মানে নিয়ে, দ্য লস মানে এই ক্ষতিগুলো নিয়ে, অ্যান্ড পেইন মানে এই যন্ত্রণাগুলো নিয়ে। এর আগে পরিবারকে হারাইছে, স্বামী সন্তান সবাইকে হারাইছে, তার ঘর বাড়ি গাছপালা আগে সব কিছু হারাইছে। এগুলো কি ক্ষতি নয় বলো দেখি? বলো এগুলো কি পেইন কিনা সেটা বলো। এই ক্ষতি এবং যন্ত্রণাগুলো নিয়ে এখন একমাত্র সে মেহেরজানই কি আছে বলো? বেঁচে আছে। আর কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? আর কিছু বলতে হবে এখানে? আচ্ছা যাক, এরপরে মানে সবাই লাইনে লক্ষ্য করে দেখো। দ্য গ্রিডি মানে এই লোভী, বলো গ্রিডি মানে কি বললাম? যমুনা মানে যমুনা, এই লোভী যমুনা। এবার কি বুঝলে নদীর লোভ কিভাবে হয়? সেটা তো পরাতেই বলছিল যে
শক্তিশালী নদীগুলোর লোভ। আমরা তো বুঝতে পারিনি আসলে নদীর লোভ কীভাবে হয়। এই যে এখন দেখো আসলে নদীগুলোর লোভ কীভাবে হয়। সব কিছু নদীগুলো খেয়ে ফেলেছে। আমার কথা কি বুঝতে পারো নি? তো যা হোক, এগুলোই হচ্ছে তোমার মনে করো হচ্ছে কি শক্তিশালী নদীগুলোর লোভ। মাথায় কি ঢুকছে কি তোমাদের? এই শক্তিশালী নদীগুলোর কি বলো? লোভ। তাহলে দেখো দ্য গ্রিডি যমুনা, এই লোভী যমুনা। তাহলে যমুনাকে কি বলা হয়েছে বলো দেখি? লোভী বলা হয়েছে। কেন লোভী বলা হয়েছে? কারণ এই মেহেরজানের সমস্ত ঘর বাড়ি গাছপালা সব কিছুকে কী করছে বলো? খেয়ে ফেলছে। এখানেও একটা প্রশ্ন আসবে যে এই যমুনাকে লোভী বলার কারণ কি? কী কারণে এই যমুনাকে লোভী বলা হয়েছে? তোমার তো নিজেরাই জানতেছো যে আসলে যমুনাকে লোভী আসলে কী কারণে বলা হয়েছে। এই লোভী যমুনা হ্যাজ শ্যাটার্ড মানে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। হার মানে তার, ড্রিমস মানে স্বপ্ন, অ্যান্ড হ্যাপিনেস মানে সুখ। কার কথা বলা হচ্ছে বলো? এই মেহেরজানের সুখ এবং স্বপ্নকে এই লোভী যমুনা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এই ঘুমাচ্ছ কেনা রে? জিয়া তো তুমি পুরো ক্লাসটাই ঘুমাচ্ছ। হ্যাঁ, এখানে একটু ঘুম বেশি ধরে এটা আমিও জানি, কিন্তু ঠিক আছে এরকম ওয়েদার আরও বেশি ঘুম ধরে। দেখো তো এরকম গরম হাওয়া পড়ছে না একটু? খালি এটি যদি একটা বালিশ টালিশ দেওয়া যায়, একটা বিছনে, একটা বালিশ, তার সাথে একটা কোল বালিশ দিয়ে শুয়ে দিলাম, সাঁটাটা সব ডাবে দাও ঘুম। তার সাথে একটা করে ফিডার নিবে হাতে করে সবাই, ছোটো বাচ্চাদের ঘুমানোর সময়। ঠিক আছে, খালি ওরম দিলেও না, ফিডারও দেওয়া লাগে না, তাছাড়া ঘুম আসে না। ঠিক আছে, ফিডার খেতে খেতে ঘুমাস। আমার বাচ্চাটা যখন ছোটো ছিল তার মানে ঘুমায় না, ওই ফিডার কোনো মুখে ধরবে, খেতে 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 অর্ধেক খাওয়া আসে ঘুমের শেষ, আর অর্ধেক ঘুমের মধ্যেই খায়। ঠিক আছে, তো যাও সবাই মনোযোগ সহকারে দেখো, এই কথা বলো না, মনোযোগ সহকারে দেখো। এখানে বলা হচ্ছে যে হচ্ছে মানে বলা হচ্ছে কি যে এই লোভী যমুনা মেহেরজানের সমস্ত সুখ এবং স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এরপরের লাইনটা দেখো, মানে দেয়ার আর থাউজেন্ডস অফ আদার্স ওয়েটিং, আরও হাজার হাজার অপেক্ষা করতেছে টু শেয়ার মানে বলার জন্য বা ভাগাভাগি করার জন্য, দ্য সেম ফ্যাট লাইক মেহেরজান, এই মেহেরজানের মতো একই কপাল ভাগাভাগি বা একই কপালের কথা বলার জন্য আরও হাজার হাজার অপেক্ষা করতেছে সেখানে। এখানে তো একজন মেহেরজানের কাহিনী বলবো, ওই বস্তিতে খালি এরকম একজন মেহেরজান নেই, মেহেরজানের মতো আরও হাজার হাজার মানুষ এরকম হয়েছে। এটা কি বুঝলে কি তোমরা কিছু? এখানে তো একজন মেহেরজানের ইন্টারভিউ তুলে ধরছে, ওই বস্তিতে খালি একজন না, এই মেহেরজানের মতো আরও হাজার হাজার মেহেরজান তোমার মনে করো এখানে অপেক্ষা করতেছে একই ধরনের কথা বলার জন্য। আমার কথা কি বুঝতে পারছো কি তোমরা সবাই? এই মেহেরজানের কি কি কাহিনী, কথা বলো কেন রে ভাই? এই মেহেরজানের কি কি ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো বলার জন্য সেখানে আরও হাজার হাজার মেহেরজান কি করছে বলো? অপেক্ষা করছে। কথা কি বুঝাচ্ছ সবাই? পরের লাইনে দেখো সবাই, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে একটা নদীমাতৃক দেশ। বাংলাদেশ একটা কি দেশ বলো দেখি? সাম অফ হোজ ব্যাঙ্কস, এই নদীগুলোর কোনো কোনো নদীর তীর, ব্যাঙ্ক মানে হচ্ছে তীর, মানে নদীর উপরই বা নদীর কাতি ছিল না, নদীর দুই পার, এটাকে ব্যাঙ্ক বলা হয়। ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর তীর। তাহলে দেখো বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, সাম অফ হোজ ব্যাঙ্কস, এই নদীগুলোর কোনো কোনো নদীর তীর, এই নদীগুলোর কোনো কোনো নদীর তীর ওভারফ্লো মানে উপচে পড়ে, ওর ইরোড মানে চুইয়ে পড়ে, ডিউরিং মানে সময়ে, মনসুন মানে হচ্ছে বর্ষাকাল। বলো মনসুন মানে কি বললাম? যখন বর্ষাকাল হয় তখন তো নদী ভরে ওঠে নাকি? তো এই বর্ষাকালের সময় বাইরে গেলে চুপচাপ করে বসো, চুপচাপ করে বসো। তো প্রতি বর্ষাকাল যখন আসে তখন এই নদীগুলো মনে করো উপচে পড়ে। এই নদীগুলো উপচে পড়ার দ্বারা মানে প্রতি বছরই এই বাংলাদেশের যে শক্তিশালী নদীগুলো আছে, বড় বড় নদী, এই তীরগুলো কি করে বলো? উপচে পড়ে। এরপরে দেখো মানে ইরোজন মানে নদী ভাঙন, ইজ মানে হয়, এ মানে একটি, হার্শ মানে নির্মম, রিয়েলিটি মানে বাস্তবতা।
এই নদী ভাঙ্গনগুলো হচ্ছে একটা নির্মম বাস্তবতা ফর দ্য পিপল, মানে সেই সকল লোকজনের জন্য, লিভিং মানে যারা বসবাস করে অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, যারা নদীর তীরের উপরে বসবাস করে, নদীর পাড়ে যারা বসবাস করে, এই সকল মানুষদের কাছে এই নদী ভাঙ্গন হচ্ছে একটা নির্মম বাস্তবতা। যারা নদীর পাড়ের উপরে বসবাস করে না তারা তো নদী ভাঙ্গন কি সেটা বুঝবেই না। যারা নদীর পাড়ের উপরে বসবাস করে, বুঝছো নি, যারা এই ঠেলা পাইছে তারাই বোঝে আসলে ঠেলাটা কি। কথা বুঝতে পারছো কি? এই নদী ভাঙ্গনটা এই নদী পাড়ের মানুষদের কাছে এটা একটা নির্মম একটা কি বলো দেখি বাস্তবতা, একটা নির্মম বাস্তবতা। পরের লাইনে লক্ষ্য করে দেখো, ডিউরিং মানে সময়ে কি হচ্ছে রে, মনোযোগ দাও মনোযোগ দাও। ডিউরিং মানে সময়ে, ইচ মানে প্রত্যেক, বলো ইচ মানে কি বললাম, আর মনসুন শব্দের অর্থ হচ্ছে বর্ষাকাল। প্রত্যেকটা বর্ষাকালের সময়, অর্থাৎ যখনই বর্ষাকাল আসে, মেনি মোর ভিলেজেস, আরও অনেক অনেক গ্রাম, আর থ্রেটেন মানে হুমকির মধ্যে পড়ে যায়, বাই মানে দ্বারা, দ্য মাইটি রিভার্স মানে এই শক্তিশালী নদীগুলোর দ্বারা, লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, এই পদ্মা, মেঘনা এবং যমুনার মতো বড় বড় নদীগুলোর দ্বারা প্রত্যেকটা বর্ষাকালে অনেক অনেক গ্রাম মনে করে হুমকির মুখে পড়ে যায়। আমার কথা কি বুঝতে পারছো কি? যখন নদীগুলো সেইভাবে পানি বাড়ে, সেইভাবে ফুলে ওঠে, নদীগুলো সেই হিংস্র হয়ে যায়, তখন এর আশেপাশের যে গ্রামগুলো আছে এই গ্রামগুলো সত্যি হুমকির মুখে পড়ে যায়। যদি খালি ভাঙ্গে যদি পানিটা নিয়ে গ্রামের ভিতরে যায়, সব কিছু মেসাকার করে ফেলবে। আমার কথা কি বুঝতে পেরেছো কি? এই শক্তিশালী নদীগুলো যে আছে, এই শক্তিশালী নদীগুলোর দ্বারা অনেক অনেক গ্রামগুলো তোমার হচ্ছে কি মনে করো কি হয়ে যায়, হুমকির মুখে পড়ে যায়। কথা কি বুঝতে পারছো সবাই তোমরা? আচ্ছা যাক, পরের লাইনে লক্ষ্য করে দেখো, বলা হচ্ছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এস্টিমেট শব্দের অর্থ হিসাব করা, গণনা করা। তাহলে দেখো, ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা হিসাব করে জানা গেছে যে রিভার ইরোজন মানে তোমার হচ্ছে নদী ভাঙন, মেক্স মানে করে, অ্যাটলিস্ট মানে অন্তত পক্ষে, 1,00,000 পিপল মানে 1,00,000 লোকজনদেরকে বানায়, হোমলেস মানে গৃহহীন, বাড়িঘর ছাড়া করে, এভরি ইয়ার ইন বাংলাদেশ। এটা হিসাব করে জানা গেছে যে এই নদী ভাঙনের কারণে প্রতি বছর প্রায় 1,00,000 লোকজন তারা বাড়িঘর ছাড়া হয়ে যায়, গৃহহীন হয়ে যায়। কত লোকজন বলো, চিন্তা করছো? এই নদী ভাঙনের কারণে সারা বাংলাদেশে প্রতি বছরই 1,00,000 লোকজনের বাড়িঘর মনে করো এই নদী ভাঙনের কারণে শেষ হয়ে যায়। মানে এই নদী ভাঙনের কারণে প্রতি বছর 1,00,000 লোকজন গৃহহীন হয়ে যায়। গৃহহীন মানে বাড়িঘর ছাড়া, বুঝছো তো নাকি বলো? পরের লাইনে লক্ষ্য করে দেখো মনা, ইনফ্যাক্ট মানে বাস্তবে বা প্রকৃতপক্ষে, রিভার ইরোজন মানে এই নদী ভাঙন, ইজ মানে হয়, ওয়ান অফ দ্য মেইন মানে হচ্ছে প্রধানতম একটা, ডেঞ্জার মানে বিপদ। ডেঞ্জার মানে কি বললাম? একটা বিপদ। কস্ট মানে যেটা কারণ ঘটেছে, বাই ক্লাইমেট চেঞ্জ, বাই মানে দ্বারা, আর ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন। জলবায়ু আমাদেরকে এরকম আসলে পরিবর্তন হচ্ছে বলো, এই নদী ভাঙনটা আসলে এই জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে। আমাদের যে জলবায়ু আবহাওয়া যে পরিবর্তন হচ্ছে, এই নদী ভাঙনটা হচ্ছে এই জলবায়ু বা আবহাওয়া পরিবর্তনের ফল। কথা কি বুঝতে পারছো কি? এর পরের লাইনটা খুবই ইন্টারেস্টিং, দেখো লক্ষ্য করে। তোমরা বলো তো মনে, ইফ মানে কি? উই মানে আমরা, ক্যান নট মানে না পারি, টেক মানে নিতে না পারি, প্রম্পট মানে তৎক্ষণাৎ, অ্যাকশন মানে পদক্ষেপ বা প্রয়োজনীয় পদক্ষেপ যদি নিতে না পারি, টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, এই জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে চলার যদি আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে না পারি, আচ্ছা জলবায়ু পরিবর্তন কি থামানো যাবে? আমাদেরকেই জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে চলতে হবে। যদি আমরা এই জলবায়ু পরিবর্তনের সাথে আমরা মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যদি আমরা নিতে না পারি, তাহলে দেখো দেয়ার উইল বি, আরও হবে, থাউজেন্ডস মানে হাজার হাজার, অফ মোর মেহেরজান, এরকম আরও হাজার হাজার মেহেরজান তৈরি হবে, ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস, আমাদের শহরে এবং গ্রামে, এভরি ইয়ার মানে প্রতি বছর। এই আবহাওয়া পরিবর্তনের সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হবে।
যদি এই আবহাওয়া পরিবর্তনের সাথে আমরা অ্যাডজাস্ট না করতে পারি, তাহলে আমাদের শহরে এবং গ্রামে প্রতি বছর এরকম আরও হাজার হাজার মেহেরজান তৈরি হবে। আর কত মানুষের বাড়ি ঘরে যে ভেঙে চলে চলে যাবে। মেহেরজানের মতো কপাল যারা কত মানুষের হবে তার ঠিক নেই। আমার কথা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার কিছু কোশ্চেন ধরা যাক, ভালো করে দেখো। বলো মেহেরজান কোথায় বাস করে, বলো আগে। বস্তিটা কোথায়? সিরাজগঞ্জ শহর রক্ষা বেরিবাদের উপরে। আচ্ছা, মেহেরজানের একদা কি ছিল বলো দেখি? ওর পরিবার কেমন ছিল একদা বলো? সুখী পরিবার ছিল। কেন এরকম হয়েছে বলো তো? নদী ভাঙনের কারণে। বলো মেহেরজানের বাড়িঘর খেয়ে ফেলতে নদীটার কতটা সময় লাগছিল? একদিন সময় লাগছিল, তাই নাকি? আচ্ছা যাক, তার স্বামী এবং পরিবারের অন্য সদস্যরা কিসের কারণে মারা গেছে? রোগ ব্যাধির কারণে মারা গেছে, তাই নাকি? আচ্ছা, বাংলাদেশে কত লক্ষ লোকজন গৃহহীন হয় বলো দেখি? 1 লক্ষ। কিসের কারণে? নদী ভাঙনের কারণে। বলো এই পুরো প্যাসেজের মধ্যে কয়টা নদীর কথা বলা হয়েছে? কি কি সেগুলো? সব জায়গাতেই যমুনা নদীর কথা বলা হয়েছে, কিন্তু একটা জায়গায় পদ্মা এবং মেঘনার কথাও বলছে। এই পুরো প্যাসেজের মধ্যে 3টা নদীর নাম উল্লেখ আছে। আমার কথা কি বুঝতে পারোনি? আচ্ছা যাক, আর বলো তো এই নদী ভাঙনটা আসলে কিসের কারণে হচ্ছে? জলবায়ু পরিবর্তনের কারণে নদী ভাঙনটা হচ্ছে। তো যা হোক, এই হচ্ছে তোমাদের লাইভটা থেকে বের হয়ে যায়। যা হোক, অনেকেই দেখছে, কমেন্টও করছে, বিশেষ করে সিয়াম বেশি কমেন্ট করছে। আচ্ছা যাক, সিয়াম আমার খুব ভালো একজন স্টুডেন্ট ছিল, ঠিক আছে? না সিয়াম না, ও সিয়াম এখন অনার্স 2nd ইয়ারে পড়ে, ওই যে এদিকে বাড়ি, অনার্স 2nd ইয়ারে ইংলিশে পড়ে, ও ইংলিশে পড়াশোনা করে। আমার খুব ভালো স্টুডেন্ট ছিল একটা সময়, 2020 নাকি 21 সালে ইন্টারমিডিয়েট দিয়েছিল, ঠিক আছে? যাক, ধন্যবাদ সবাইকে।